আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা ভালো আছেন, ভালোর দলে আছেন। তো আপনারা যারা এই গল্পের নতুন দর্শক, তারা ডেসক্রিপশনে এই গল্পের ১ম পর্বের লিংক পেয়ে যাবেন। তো আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। চলুন গল্পতে যাই। খুব দ্রুত বাসায় ফিরে এসেছে ফয়সাল। তার আগের বইয়ের ২ বোন এসেছে ও তাদের মেয়েরা। সুরাইয়াকে সামনে দাঁড়িয়ে রেখে নিজের মতো কথা বলে যাচ্ছে। এইসব বলছে এইসব বলছে তারা যে একটা মেয়েকে ফয়সাল বিয়ে করে এনেছে ঠিক আছে, তাই বলে এত অল্প বয়সের একটা মেয়েকে, তার ওপর কিনা মেয়েটাকে একটা আবাসিক এলাকা থেকে নিয়ে এসেছে। ছি, এই বয়সে এসে ফয়সাল কিনা একটা নষ্টা মেয়েকে বিয়ে করে নিল। ফয়সালের কি পয়সার অভাব ছিল নাকি মেয়ের অভাব? একবার বললেই বিয়ে না হওয়া কত মেয়ে এসে বিয়ে করতে চাইতো, সেখানে কিনা একটা। ফয়সাল বাসায় আসতেই দুজনের একজন চলে গেছে শুনতে পারে, রয়েছে শুধু এক বোন। সে এখনও সুরাইয়াকে কথা শুনিয়ে যাচ্ছে। ফয়সাল আসতে ওকেও রেগে কথা শোনায়। ফয়সাল: আপা, আপনি শুধু এটাই দেখলেন যে আমি সুরাইয়াকে একটা আবাসিক পরিবেশ থেকে বিয়ে করে নিয়ে এসেছি। এটা দেখলেন না একবারও যে আমি ওখানে কেন গেলাম? সুরাইয়া ভালো মেয়ে নয়? আমি তো আপনার কাছে ভালো একটা ছেলে, তাই না? তাহলে আমি কেন ওখানে গেলাম? আর কেনই বা অল্প বয়সের একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলাম? জবা: তুমি তো ছেলে মানুষ ফয়সাল। তুমি তো একটা মেয়ের খেলায় পা দিতে বেশি সময় নিবে না। তুমি এসবে বুঝবে না। এই মেয়েটা তোমার অর্থ আর সম্পদ দেখেই বিয়ে করতে চেয়েছে। ও নিজেই বলেছে আমাদেরকে। জিহাদ চলে গেছে, না হলে ও বলতে পারতো সব। ফয়সাল: আপনি কি দুলাভাইয়ের টাকা আর সম্পদ দেখে বিয়ে করেন নাই? আপনি তো একটা রিকশা চালককে বিয়ে করতে পারতেন। তবে কেন একজন সম্পদশালী মানুষকে বিয়ে করলেন? জবা: আমার আর সুরাইয়ার দিকটাই এক নয় ফয়সাল। ফয়সাল: আচ্ছা, মানলাম। তারপর শুনে রাখুন, আমার আর আপনার বোনের কোনো সন্তান নেই। তার মানে আপনাদের আদরের কেউ এই বাসাতে নেই। এতদিন আমি আপনাদের সাথে এই কারণেই সম্পর্ক রেখেছিলাম যে আপনারা আমার প্রথম স্ত্রীর পরিবারের সদস্য। কিন্তু আপনি বোধহয় চাইছেন আমার যা কিছু আছে সব নিজেদের কিছুটা করে নিতে। সেরকম কিছু হবে না। আমার ছেলে মেয়ে নেই জবা। আমি বিয়ের আগে সকল সম্পত্তি আমার ভাতিজা ঈশান আর নিশানের নামে কিছুটা লিখে দিয়ে ফেলেছি। বেশির মাঝে ঈশানকে অফিসটা দিয়ে দিয়েছি। সেখানে আপনার বা আপনার পরিবারের কেউ কিছুই পাবে না। অযথা আমার আর আমার বইয়ের মাঝে দেয়াল দেওয়ার চেষ্টা করবেন না। আপনি এখন আসতে পারেন। জবা বেশ বুঝতে পারছে তার বোন কিছুই পায়নি ফয়সালের থেকে। এই ফয়সাল তাদের কেউ কিছু দেবে না। কিন্তু ওই বিশাল সম্পদের কিছুটা পাওয়া দরকার ওদের। তাদের বোন এই বাসায় বউ হয়ে এসেছিল। বোন নেই তবে কি, ওরা নিজেরা আসে। দেখে নেবে এই ফয়সালকে। জবা চলে যেতেই ফয়সাল নিজের রুমের দিকে যায়। মাথা ব্যথা করছে প্রচণ্ড। সুরাইয়াকে রুমে আসতে বলে বিছানায় শুয়ে পড়ে। দুপুর থেকে প্রচণ্ড কাজে লেগে গেছে ঈশান। চাচ্চু বাসায় ফিরে গেছে বলে সমস্ত কাজ তাকেই এবার সামলাতে হবে। আশাদুলের কথাগুলি শোনার পর থেকেই বুঝতে পারছে আজকে যদি চাচ্চু ওরকম দুই মুখওয়ালা বন্ধুর সাথে না মিশতেন, তবে ভুলেও ওই আবাসিক এলাকায় তার চাচ্চু যেতেন না। তবে যা হয় ভালোর জন্যই হয়। সেখানে না গেলে সুরাইয়ার মতো একটা মেয়ের আজকে কি দশা হতো। আর তা চাচ্চু কি বিয়ে করতো? তবে সব কিছুই কখনো কখনো ভালোর জন্য হয় না। এই অফিসের সমস্ত পেপার ঈশানের জানা মতে ফয়সালের নামেই আছে। সেখানে সে তার ভাতিজা আদরের ছেলের মতো সন্তান না থাকার কারণে ঈশানের নামে আর নিশানের নামে সব করে দেওয়ার কথা। না দিলেই বা কি? এই যে অফিস, এখানে অর্ধেক সম্পদ তার নামেই প্রায়। তার ইশারাতে চলে। এখান থেকে ইনকামিং তার টাকাগুলি দিয়েই তার চলে যাবে। বিকেলের দিকে 4:30 বাজতে সব সামাল দিয়ে অফিস বন্ধ করে বাসার জন্য বের হয়। গাড়িতে বসার সাথে সাথে তার তিন্নির কথা মনে পড়ে যায়। কিন্তু তিন্নির প্রেমিক রয়েছে, তাকে নিয়ে ভাবাটা উচিত হবে না। তাই নিজ মনে গাড়ি নিয়ে বের হয়। এদিকে তিন্নি কলেজ শেষ করে কোচিংয়ের জন্য বসে আছে। তবে বসে থাকলে তার হচ্ছে না। ওর আব্বু অসুস্থ হয়ে পড়েছে। আম্মু কল করেছিলেন।
বাবার অসুস্থতার খবর পাওয়া মাত্র রাস্তায় এসে দাঁড়িয়েছে। একটা রিকশা পেয়ে তাতে চেপে বাসায় ফিরছে। রেহানাও স্কুল থেকে ফিরেছে। সেসব ভাবতে ভাবতেই বাসায় এসে পৌঁছায়। তার বাবা নিজের হাসপাতাল থেকে ফেরার সময় মাথা ঘুরে পড়ে যায়, প্রেশার বেশি হয়ে গেছে। একমাত্র মেয়ে বলে বাবার চিন্তায় আজকে কোচিং ফেলেই বাসায় ফিরেছে। বাসার সামনে একটা গাড়ি রয়েছে, যা মনে হচ্ছে চেনা চেনা। সেসবে তোয়াক্কা না করে বেল বাজায় রেহানা। ব্যস্ত হাতে দরজা খুলে দেয়। ব্যাগ, বই, সেলফোন সোফায় ফেলে দিয়ে বাবার রুমের দিকে যেতে নেয়। তখন রেহানা ডাকে, মা এই ট্রেটা নিয়ে যা, আমি জগে পানি নিয়ে আসছি। একটা ছেলে তোর বাবাকে বাসায় নিয়ে এসেছে, নিজে নিজে গাড়ি চালাতে পারছিল না, তাই তোর বাবাকে সেই ছেলেটা বাসায় এনেছে। এখন তোর বাবার সাথেই বসে আছে। তিন্নি, আচ্ছা দাও। রেহানার থেকে সেগুলি নিয়ে চলে যায় মাসুদের রুমের দিকে। টেবিলে নাস্তা রেখে বাবার পাশে বসে তাকে দুই হাতে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। মাসুদ মেয়ের মাথায় হাত রেখে আগলে নেয়। মাসুদ, কান্না করার কি আছে? আমি একদম ফিট আছি এখন মা। শান, ও আমার একমাত্র মেয়ে তিন্নি। আর তিন্নি ও হচ্ছে শান। আমাকে আজকে হেল্প করেছে। ওর দিকে নাস্তাগুলি এগিয়ে দে। তিন্নি শান নামের ছেলেটার দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। ঈশান? আজকে সকাল থেকেই ভাবছিল যদি ঈশানের সাথে দেখা হয়ে যায়। সে এখন বাসায় এসেছে। ঈশান অন্যদিকে তাকিয়ে আছে, যেমন সে তিন্নিকে চিনতে পারছে না। আসলেই কি ঈশান তিন্নিকে চিনতে পারছে না? তিন্নি মনোযোগ পেতে প্রশ্ন করে, কেমন আছেন ঈশান? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? তিন্নি অবাকের ওপর অবাক হয়ে যায়। তিন্নি, জি ভালো। চলুন নাস্তা করুন। ঈশান, আসলে আঙ্কেল, আজকে এখন আমার হাতে একদম সময় নেই। বাসায় ফিরতে হবে দ্রুত। আজকে তাহলে আসি। রেহানা এরই মাঝে রুমে এসে সে ঈশানের উদ্দেশ্য বলে, রেহানা, একটু কিছু মুখে দিয়ে যাও বাবা। এইসব পিঠা আমি নিজ হাতে বানিয়ে দিয়েছি। ঈশান রেহানার কথা রেখে একটা পিঠা নিয়ে মুখে দেয়। তারপর প্রশংসা করে বলে, বাহ, খুব দারুণ হয়েছে। আমি কি এগুলো বাসায় নিয়ে যেতে পারি? রেহানা হেসে বলে, কেন নয়, নিশ্চয়, আমি বাটিতে তুলে দিচ্ছি। তিন্নি, তুই আয় আমার সাথে। তিন্নি একটা বাটি হাতে ঈশানের পেছনে পেছনে গাড়ির দিকে যাচ্ছে। গেটের সামনে এসে তিন্নি বাটির ব্যাগ এগিয়ে দেয় ঈশানের দিকে। তিন্নি, আপনি কি আমাকে চিনতে পারছেন না ঈশান বাবু? ঈশান এবার ওর দিকে তাকায়। তোমাকে চিনলে কি হবে তিন্নি? এত দ্রুত ভুলে যাওয়ার কথা ছিল আপনার? কালকেই না আমাদের আবার দেখা হয়ে গেল। ঈশান, ও হয়েছিল বুঝি? তিন্নি কি এই কথাতে সামান্য হলেও ব্যথা পেয়েছে? হ্যাঁ পেয়েছে, না হলে চোখের পানি চলে আসতে চাইছে কেন? কথাটা শোনার পর থেকেই টলমল চোখ নিয়ে পেছনে ফিরে তাকায় তিন্নি। ওই মানুষটার দিকে তাকাতে ইচ্ছে করছে না। আসলে ঈশানের দোষ কোথায়? সে তো তাকে সেভাবে ভাবেনি। ভেবেছে তিন্নি ভালোবাসলে বেসেছে তিন্নি। সেই ভালোবাসার কিছুই জানে না ঈশান। সে তো তাকে ভালোবাসে না। সে তো তাকে পথচারী হিসেবেই চেনে রেখেছে। পথের বাঁকে দাঁড়িয়ে যে অপেক্ষা করে, সেভাবে চিনে রাখেনি। পিছনে ঈশান গাড়ি চালু করেছে, শব্দ পাচ্ছে তিন্নি। ঈশান আস্তে করে বলে, আসছি। তিন্নি হঠাৎ করেই খেই হারিয়ে 2 ফোঁটা বৃষ্টি ঝরিয়ে দেয় চোখ থেকে। রুমে এসে সুরাইয়া করবে কি বুঝতে পারছে না। ফয়সাল রুমে এসে বিছানায় শুয়ে পড়েছে, কপালের ওপর হাত দিয়ে। পাশেই সুরাইয়া দাঁড়িয়ে আছে। ফয়সাল নিজের হাত দিয়ে সুরাইয়ার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে টেনে বসায় নিজের পাশে। এরপর বিছানার সাথে হেলান দিয়ে বসে। ফয়সাল, আমি বাসায় না থাকাতে তখন জবা তোমায় অপমান করে কথা শুনিয়েছে। সুরাইয়া, এতে মন খারাপ করার দরকার নেই। কী অবস্থাতে তোমার আর আমার বিয়েটা হয়েছে সেটা নিয়েও ভাবনা চিন্তা করে সময় শেষ করার দরকার নেই। আমি তোমাকে আমার স্ত্রী হিসাবে মানি সুরাইয়া। তোমার আর আমার বয়সের অনুপাত অনেক, তবু আমি তোমাকে যথেষ্ট সম্মান দিতে চাই স্ত্রী হিসাবে। তুমি আমার পাশে রইবে আশা করি। আমার নিজের কাছের মানুষ বলতে এক ভাই ছাড়া কেউ নেই, আর এখন তুমি রয়েছো। যদি আর এক স্ত্রী সন্তান থাকতো তবে তুমি কেমন করতে তার সাথে জানি না। আর এ নিয়ে চিন্তা ভাবনাও করতে চাই না। আমার ছেলের বদলে আমার অফিস আমি আমার ভাতিজার নামে করে দিয়েছি, যা এখনও ঈশান জানে না।
এতে কি তোমার কিছু বলার আছে? আমার যা কিছু অর্জিত আছে তা দিয়ে আমাদের বাচ্চা কাচ্চাও যদি জন্ম নেয় তবে চলে যাবে। সুরাইয়া কি বলবে বুঝতে পারছে না। এটা ঠিক, মানুষটার অর্থ আর সম্পদের জন্যই বিয়ে করেছিল ফয়সালকে, কিন্তু তার বাবার চিকিৎসার জন্য। এখন তো তার বাবা তার কাছে নেই। আচ্ছা, বাবা কি তাকে একবারে বাদ দিয়ে চলে গেল? যাবেই যখন, তখন কেন মেয়ের সাথে এসেছিল? কথা বলতে বলতে ফয়সাল এভাবেই হাতে হাত রেখে ঘুমিয়ে পড়েছে। সুরাইয়া বাইরে যাবে, কিন্তু হাত যে ফয়সালের মুঠোতেই রয়ে গেছে এখনো। ঈশান বাসায় এসে পিঠার বক্স নিশানের স্ত্রী নূরের হাতে দেয়। নূর বক্স খুলতেই খুশি হয়ে যায়। নানা রকম সাজের পিঠা রয়েছে, কিন্তু কে দিল? ঈশান ফ্রেশ হয়ে নিজের রুমের দিকে যাচ্ছিল, ওকে দেখেই ঈশিতা ডাক দেয়। সোফায় ফজলার সাহেবও রয়েছেন, নিশ্চয় কিছু একটা জিজ্ঞেস করবে। ঈশান ভেতরে গিয়ে বাবার পাশে বসে। ফজলার, আজকাল অফিস কেমন চলছে? ঈশান, খুব বেশ ভালো চলছে আব্বু। ফজলার, এখন কি তোমার হাতে সময় হবে? ঈশান, কেন আব্বু? আসলে বাবা, হয়েছে কি, তুমি আর নিশান 1 বছরের ছোট বড়। ওকে বিয়ে করিয়েছি বছর 4 আগে। এবার তোমাকে নিয়েও আমাদের ভাবতে হচ্ছে। তোমার কি কোথাও পছন্দের মেয়ে আছে? ঈশান কথা শোনা মাত্রই তিন্নিকে নিয়ে ভাবতে শুরু করে। সে কি তিন্নিকে পছন্দ করে তা বাবাকে জানাবে? আচ্ছা, তিন্নি কি ওই ছেলেটাকে ভালোবাসে, নাকি ফ্রেন্ড হয়? হতেও পারে। ঈশান, একটা মেয়েকে আমার ভালো লাগে আব্বু, কিন্তু জানি না সে আমাকে পছন্দ করবে কি না। ঈশিতা মুচকি হেসে জিজ্ঞেস করে, কেমন দেখতে? কোথায় বাসা? মেয়ে কি করছে? ঈশান, মেডিকেলের ছাত্রী সে আম্মু। ওর বাবার নাম মাসুদ, আর সেও একজন ডাক্তার আম্মু। কেয়া ক্লিনিকে রোগী দেখে। আর মেয়ের মা রেহানা একজন হাই স্কুলের শিক্ষিকা। বাসা কলেজের উত্তর পাশে। ঈশিতা, আচ্ছা, আমি আর নূর কাল গিয়ে কথা বলে নেব। এখন গিয়ে খাবার খেয়ে নে। ঈশান, আচ্ছা আম্মু। ঈশান চলে যায় ওর রুমে। কাল তার আম্মু আর নূর ভাবি যাবে তিন্নিকে দেখতে। তিন্নি কি তাকে নিজের পাশে জায়গা দেবে? ফয়সাল ঘুম থেকে উঠে সুরাইয়ার খোঁজ করে। রাতে সে ওভাবেই ঘুমিয়ে গেছিল। খাবার না খাওয়াতে সকালেই ক্ষুধা লেগে গেছে। সুরাইয়া কিচেনে রান্না করছে। আজকে তানিয়া আসতে পারেনি, ওর মা খুব অসুস্থ, তাই সব কাজ সুরাইয়াকেই করতে হচ্ছে। ফয়সাল কিচেনে গিয়ে দেখে সুরাইয়া রুটি বানিয়ে রাখছে। সবজি রান্নাও শেষ, শুধু রুটিগুলি ভেজে নিতে হবে। ফয়সাল নিজেই একটা চুলায় আগুনে লাগিয়ে কড়াই বসায়। সুরাইয়া অবাক হয়ে তাকায়। পাশে ফয়সাল রুটি ভাজবে। সুরাইয়া, আপনি এখানে কেন? ফয়সাল, কেন আসা যাবে না? সুরাইয়া, না সেরকম কিছু না। আপনি চুলোর এখানে যে, আপনাকে রুটি ভেজে দিতে হবে না। সারাদিন আপনি অফিসেই কাজ করেন, আবার বাসায় এসেও করবেন। এগুলো কাজ আমি একাই করে নিতে পারবো। ফয়সাল, কেন? আমি কি তোমাকে হেল্প করতে পারি না, নাকি আমি বয়স্ক বলে আমাকে তোমার পাশে ভালো লাগছে না? সুরাইয়া, দেখুন, আমি সেভাবে কথা বলছি না। ফয়সাল, আচ্ছা, যা বলতে এসেছিলাম, খাবার খেয়ে নতুন একটা শাড়ি পরে রেডি হয়ে থেকো। ভাবি আর নূর আসবে, তোমাকে সাথে নিয়ে ঈশানের জন্য মেয়ে দেখতে যাবে। সুরাইয়া, আপনি যাবেন না? ফয়সাল, না, আমি আর ভাইয়া পরে যাব। আজকে তোমরা 4 জন মিলে যাবে। নিশান নিয়ে যাবে তোমাদের। ওর ছুটি শেষ হলেই আবার চলে যেতে হবে। আসলে ও পুলিশে চাকরি করছে, কাজীপুর থানাতে। সুরাইয়া, আচ্ছা। ফয়সাল, এই নাও, আমি 4টে ভেজে নিয়েছি। প্রচুর খিদে পেয়েছে। একটা বাড়িতে সবজি নিয়ে টেবিলে আসো। তুমিও খাবে আমার সাথে। সুরাইয়া ফয়সালের খাবার নিয়ে টেবিলে আসে। ফয়সাল সুরাইয়াকে নিজের কোলে বসায়। এরপর নিজ হাত দিয়ে সুরাইয়াকে খাওয়ায়, সেই সাথে নিজেও খেয়ে নেয়। সুরাইয়া শুনেছিল বয়স্করা নাকি তাদের বউকে অনেক ভালোবাসে। আসলেই তাই মনে হচ্ছে। সেই হিসেবে ফয়সাল মাত্র 44 বছরের। তিন্নির বাসায় এসেছে ওরা 4 জন, কিন্তু তিন্নি মাত্রই কলেজের উদ্দেশ্যে বের হয়ে গেছে। এখন মাসুদও বাসায় নেই, রেহানা রয়েছে শুধু। রেহানা নিশানকে দেখে বুঝতে পারছে কিছুটা, কারণ ঈশান আর নিশানের চেহারা প্রায় একই রকমের, শুধু একটু আলাদা। তার মানে কাল ঈশান তিন্নিকে দেখে গিয়ে পরিবারকে জানিয়েছে।
রেহানা স্কুলে কল করে জানায় আজকে সে যেতে পারবে না ক্লাস করাতে। আজকের জন্য তার ছুটি চাই। বাসায় মেহমান এসেছে। তিন্নিকে ছাড়াই রেহানা ওদের সাথে কথা বলে। রেহেনা, দেখুন আমি আমার মেয়ের বিয়েটা এখনই দিতে চাই না। ও নিজেও এই সময়ে বিয়ে করতে চায় না। ওর মেডিকেল পড়া শেষ হলেই বিয়ে দিতে চেয়েছি। তিন্নির বাবা একটা ছেলে দেখে রেখেছে। বলতে পারেন ছেলে আমারও খুব পছন্দের। শুধু মেয়ে সময় চাইছে বলেই বিয়েটা আটকিয়ে রেখেছি। এখন কি করে আপনাদের কথা দেই বলুন? আর তাছাড়া আপনাদের বাসার ছোট সন্তানকে আমি চিনি। নূর, চেনেন? রেহেনা, হ্যাঁ, কাল হয়তো সে আমার মেয়েকে দেখেছে। আসলে কাল তিন্নির বাবা অসুস্থ হয়ে যাওয়ার পরই ঈশান আমাদের বাসায় ওকে নিয়ে এসে দিয়ে গেছিল। ছেলেটাকে সকলেই পছন্দ করবে, কিন্তু আমার মেয়ের বিয়ে নিয়ে এখন খুব একটা কিছু বলতে চাচ্ছি না। বুঝতেই পারছেন আমার কথা, সুরাইয়া। আসলে আপনার মেয়ের সাথে যদি একবার কথা বলতেন তবে ভালো হতো। নূর এবার শক্ত করে হাত ধরে সুরাইয়ার, কারণ নূর জানে এরকম নাবাদক উত্তর নিয়ে গেলে ঈশানের খুব খারাপ লাগবে। তাই নিজেই সুরাইয়াকে দিয়ে এই প্রশ্ন করিয়েছে। রেহেনা, ও তো এখন বাসায় নেই, তবে আমার মেয়েকে আমি চিনি। ও কিছুতেই এখন বিয়ে করতে চাইবে না। তিন্নি বাসায় ফিরে এসেছে এক ক্লাস করেই। কাল বিকেল থেকে কিছু ভালো লাগছে না তার। এই যে এখন প্রিয় বন্ধু বান্ধবীদের পাশেও ভালো লাগছে না। ইচ্ছে করছে সেই ছোটবেলায় যেমন করে মায়ের কোলে শুয়ে গল্প শুনেছে সেরকম শুয়ে থাকতে। নিজের মনের মাঝে সে কিছুই মা ছাড়া লুকাতে পারে না। এই যেমন ইচ্ছে করছে ঈশানের কথা মাকে জানিয়ে দিতে। আচ্ছা, ওর মা কি ওর পাশে রইবে? সে কি হেল্প করবে? কিভাবে জানাবে ঈশানকে তাকে ভালো লাগে? ঈশান যে ওকে নিয়ে বিন্দু মাত্রও ভাবে না। ঈশানকে নিয়ে এত ভাবনা তাহলে কেন ওর হচ্ছে? বাসায় ফিরে তিন্নি অবাক। দুজন মেয়ে বসে আছে সোফায়। এবার রুমে প্রবেশ করে আরও অবাক। ঈশানের চেহারা নিয়ে কেউ একজন একটা মেয়েকে পাশে রেখে বসে আছে। কে এই ব্যক্তি? ঈশানের চেহারা কেন তার মাঝে? তিন্নিকে দেখে নূর নিশানি পাশ থেকে উঠে তিন্নির দিকে এগিয়ে আসে। তিন্নির হাত ধরে নিজের পাশে বসায়। নূর, কেমন আছো তিন্নি? আমি নূর, ঈশানের বড় ভাইয়ের বউ। আর ও হচ্ছে নিশান, ঈশানের ডুপ্লিকেট ভাই। তাই ওর দিকে অবাক হয়ে তাকাতে হচ্ছে না তোমায়? আর ওর স্টাইল আলাদা রকমের। অবাক হয়েছো? তিন্নি, জি, মানে আপনারা এখানে? নূর, আসলে আমরা তোমাকে দেখতে এসেছি। শুনেছি তুমি অনেক সুন্দরী, আর ছবিতেও দেখেছিলাম। ইনি হলেন ঈশানের আম্মু আর ছোট আম্মু, মানে আমাদের ছোট চাচ্চুর বউ। তুমি কি আমাদের সাথে বসবে একটু? তিন্নি কি বলবে এই মুহূর্তে বুঝতে পারছে না। কাঁধের ব্যাগ পাশের চেয়ারে রেখে সোফায় গিয়ে বসে। এই যে কাল থেকে ওর মন খারাপ ছিল, এখন আবার লাশ লাগছে শরীর জুড়ে। নিশান, তিন্নি, আমার ছোট ভাইয়ের বউ করে নিতে আমরা তোমার সাথে কথা বলতে এসেছিলাম। তোমার মার সাথে কথা বলে জানতে পারলাম তুমি এখনই বিয়ে করতে ইচ্ছুক নও। আচ্ছা, বিয়েটা তুমি যখন করতে চাইবে তখনই বিয়ে হবে। তুমি কি আমার ভাইকে বিয়ে করতে চাও? রেহেনা, দেখুন আমি আগেই বলেছি আপনাদের, তিন্নির বাবা তিন্নির জন্য একটা ছেলের সাথে বিয়ে দেবে বলে কথা হয়েছে। আমিও ছেলেকে দেখেছি, জানি যথেষ্ট ভালো একটা পাত্র। তবুও মেয়ে সময় চাইছে বলেই আমি বিয়েটা আটকিয়ে রেখেছি। এখন কিভাবে আমি আপনাদের সাথে এ নিয়ে কথা বলি? তিন্নি তাকায় ওর মায়ের দিকে। আসলেই বাবা তার বিয়ের জন্য ছেলে ঠিক করে রেখেছে। এখন সে কি করে জানাবে বাবার পছন্দের ছেলেকে নয়, ঈশানকে তার পছন্দ? বিয়ে করলে সে ঈশানকেই করতে চায়। মায়ের সাথে সময় নিয়ে এ ব্যাপারে কথা বলতে হবে তিন্নিকে। মাকে বোঝাতে হবে। নিশ্চয় মা তার সাথে থাকবে। সুরাইয়া, তবে কি আমরা চলে যাব ভাবি? ঈশিতা সুরাইয়ার প্রশ্নের কি উত্তর দেবে বুঝতে পারছে না। এখন আসলে চলে যাওয়াই দরকার। একটা মেয়ের বিয়ে ঠিক করাই হয়েছে। এখন সেই মেয়ের বাবা মার সাথে তার ছেলের জন্য কথা সে কি করে বলতে পারে? ঈশিতা, দেখুন আমাদের আপনার মেয়েকে খুব পছন্দ হয়েছে, আর আমার ছেলে আগেই তিন্নিকে দেখে নিয়েছে। এখন যা সিদ্ধান্ত নেওয়ার আপনারা নিতে পারেন। যদি মনে হয় আমাদের সাথে আপনাদের সম্পর্ক করলে ভালো হবে বা মেয়ের ভালো হবে, তবে আমাদেরকে জানিয়ে দিবেন।
তাছাড়া তিন্নির পড়াশোনার দিকেও আমাদের নজর রইবে। আমরা ওর প্রতি চাপ সৃষ্টি করব না। রেহেনা, বুঝতে পারলাম আপনার কথা, তবে আমি বিয়ে নিয়ে কিছুই বলতে পারছি না। ওর বাবা যেখানে চাইবে সেখানেই ওর বিয়ে দেব। কিন্তু আমি শুধু আমার মেয়ের চিন্তা করেই ওকে বিয়ে থেকে দূরে রেখেছি। একটা ছেলেকে ওর বাবা পছন্দ করেছে, আর মেয়েকেও ওরা কয়েকবারে দেখে গেছে এবং বারবার এখনো অপেক্ষাই করে আছে। সেখানে এসব চিন্তা ভাবনা করে কি হবে বলুন? নিশান সবটা বুঝতে পারছে, তাই মাকে ইশারা দিয়ে কিছু বুঝিয়ে দিল। এরপর পরে সবাইকে নিয়ে চলে আসে। তিন্নি দাঁড়িয়ে দেখছে ওদের চলে যাওয়া। কি হচ্ছে এসব? তার সাথেই কেন? যাকে পছন্দ করে সে নিজেই বিয়ের প্রস্তাব নিয়ে এসে চলে গেল, অথচ তিন্নির মা তাদের ফিরিয়ে দিলেন। বিকেলে বাসায় দ্রুত এসেছে ঈশান, খুব অস্থির হয়ে আছে। আচ্ছা, তিন্নি কি বিয়ের খবর শুনে খুশি হবে? ওর পরিবার কি ওকে পছন্দ করবে? ফয়সাল আজকে অফিসের প্রচুর কাজের চাপে পড়ে গেছে। ঈশান চলে যেতেই আসাদুল এসেছে। সেই কত বছর আগে থেকেই তার সাথে পরিচয় ফয়সালের মনে নেই, শুধু জানে দুজন একসাথেই চলাফেরা করে। আসাদুল, কি করছিস? ফয়সাল, ভাবি কেমন আছে? ফয়সাল, এই তো ফাইলটা দেখছিলাম। শার্টের কোম্পানি বুঝিসই তো? আসাদুল, হুম। ফয়সাল, ঈশান চলে গেল, আজকে প্রচুর কাজ। আসাদুল, হুম। আচ্ছা, ঈশানের ব্যাপারটা ভেবেছিস কিছু? তুই তো বিয়ে করেই নিয়েছিস, ওকে বলেছিলি সবটা ওকে দিয়ে দিবি। এখনও কি সেই চিন্তা ভাবনাই করছিস? ওইসব ভুলে যা, নতুন বউয়ের দিকটাও একবার ভেবে দেখ। ফয়সাল, ভেবেছি। আসাদুল, কি ভাবলি? আগেই সব কিছু অর্ধেক ভাগ সুরাইয়ার নামে লিখে দে, বাকিটা তোর সন্তান হলে ওর নামে লিখে দিবি, ব্যাস। ঈশান কিছুই পাবে না। ফয়সাল, আচ্ছা এসব বাদ দে, কি খাবি বল? আসাদুল, সিরিয়াস কিছু বলছিলাম ফয়সাল, ভেবে দেখ। ফয়সাল, আমার পার্সোনাল ব্যাপার নিয়ে কথা বলতে আমি পছন্দ করি না আসাদুল, তুই নিজেও জানিস। আমার সম্পদের মাঝে এই কোম্পানিটা আগেই ঈশানের নামে করে দিয়েছি। ও আমার ছেলে, আমি ওকে নিজের সন্তানই মনে করি। এতদিন আমার পাশে ও ছায়া হয়েছিল। বউ আসলো আজকে, আর ওর সাথে আমার সম্পর্কটা অনেক আগের। তাই আগের যা কিছু ছিল সব ওকেই দিতে চাই। তাছাড়া আমার ব্যাংকে যা অর্থ আছে সেই টাকা দিয়ে এরকম আরও একটা গার্মেন্টস খুলে নেওয়া যাবে। শুধুমাত্র ঈশানের ওপর যেন অতিরিক্ত চাপ এই বয়সে না আসে, সেই কারণেই আমার পরিশ্রম করা। আর তাছাড়া আমিও এত বয়স্ক হয়ে যাইনি, মাত্র ৪৫ বছর, অনেক পরিশ্রম করতে পারবো। আমার ফিউচার নিয়ে তোকে ভাবতে হবে না আসাদুল। বন্ধুরা সব সময় পাশে থাকে না, কিছু কিছু বিষয়ে দূরে থাকাই উচিত। এটা নিয়ে তোকে ভাবতে হবে না। চরমভাবে অপমানিত বোধ করছে আসাদুল। তার বন্ধু তাকে এতটা পর ভাবে যে তার পার্সোনাল বিষয় নিয়ে খোলাখালি তার সাথেও কথা বলতে চায় না। আসাদুল না হয় ফয়সালকে খুব একটা পছন্দ করে না, তাই বলে কি ফয়সালও তাকে পছন্দ করবে না? তার কথাটা একটু ভেবেও দেখবে না? ইস, ওই দিন যদি অতিরিক্ত মদক ওকে না খাইয়ে নিজেরাই একটা মদ্যের সাথে রাত কাটাইতে যেত, তবে ওই সুন্দরী হট সে মেয়েটা তার হয়ে যেত। ফয়সালকে সেদিন পরিমাণের চেয়েও অতিরিক্ত হুইস্কি খাইয়ে দিয়েছিল আসাদুল, আর বলেছিল, মেয়ে ঠিক করিয়ে দিলাম, যা বন্ধু, গিয়ে মজা লুটে নে, সব দুঃখ ভুলিয়ে দেবে সেই মেয়ে তোর। নেশায় মাতাল হয়ে আসাদুলের কথা শুনে সেদিন ফয়সাল ওই রুমে গিয়েছিল, কিন্তু ফেরত এসে বলেছে কি, একটা স্বাভাবিক মানুষের মতো কাউকে সে বিয়ে করতে চায়, তাও আবার রুমে থাকা সেই বেচ্ছা মেয়েকে। পরে যখন আসাদুল জানতে পারে মেয়েটা অল্প বয়সী আর একদম ভার্জিন, তখন থেকে মাথা চারা দিয়ে যাচ্ছে তার। কেন তার বউ না হয়ে ওই খান কি মহিলা ফয়সালের বউ হয়ে গেল? সে কি দেখতে ফয়সালের থেকে সুন্দর না? তবে কেন পেল না? এই যে মেয়ের বিয়ে দেওয়ার সময় হয়ে যাচ্ছে তার, তবুও এক একটা দিন এক একটা মেয়ের বয়সী মেয়ের সাথে রাত কাটাচ্ছে, কাউকেই বিয়ে করতে ইচ্ছে করেনি। অথচ সেদিন সুরাইয়াকে দেখে তার ইচ্ছে জেগেছে ওই মেয়েকে নিজের বিছানায় পাওয়ার। সেদিন যদি ফয়সাল ওই রাতটা কাটানোর পর ওকে রেখে আসতো, তবে সে দ্বিগুণ টাকা দিয়ে তাকে বিছানায় নিয়ে নিত। কিন্তু হয়েছে কি এসব? তবে সে হাল ছেড়ে দেবে না।
সুরাইয়ার সংসার সে হতে দেবে না। ওকে এখনো বিছানাতে পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। ফয়সাল আশাদুলের দিকে তাকিয়ে আছে। ফাইল রেখে দিয়েছে পাশেই। আশাদুল নিজের মতো কিছু একটা ভেবে যাচ্ছে, যা বুঝতে পারছে ফয়সাল, কিন্তু ভাবনার বিষয় কি বুঝতে পারছে না। ফয়সাল, কি ভাবছিস? আশাদুল, ভাবছি কি করে কি করব। ফয়সাল, মানে? আশাদুল, মানে, উফ, প্রায় সব বলেই দিয়েছিলাম। না মানে, ওই বাসায় গিয়ে কি করব না করব। বউকে বলে আসেনি। আজ তাহলে যাই, আবার আসবো। ফয়সাল, আচ্ছা, তবে যাওয়ার আগে আরেকবার শুনে যা। ঈশানের নামে কি দিলাম না দিলাম, সে নিয়ে ভুলেও আমার সাথে কথা বলতে আসবি না। তুই আমার বন্ধু, আমার বিপদের দিনে তুই পাশে থাকবি। কি করে বিপদ আসবে সেই পথে তুই থাকবি না। আশাদুল আরেক পর্যায়ে অপমানিত হয়ে কেবিনের বাইরে এসেছে। ফয়সাল অনেক বুদ্ধিমান ছেলে, ওর মাথায় কিছু প্যাঁচ লাগানো যাবে না। তবে ইসলামে আছে, ধোঁকা দিলে শয়তানের পিছনে মেয়েরাই আগে ছুটে। সেই হিসেবে এখন আসাদুলের গন্তব্য সুরাইয়ার কাছে। সুরাইয়াকে বাসায় নামিয়ে দিয়ে গেছে ওরা। নিজেরা বাসায় যেতেই দেখে উদগ্রীব হয়ে বসে থাকা ঈশানকে। ঈশান ছুটে আসে। কি হয়েছে আম্মু? ভাবি, কথা হয়েছে? নূর, ওর আম্মুটা বলেছিল তিন্নির বিয়ে নাকি আগে থেকেই ঠিক করে রেখে দিয়েছে ওর বাবা। তাই আর অন্য কোথাও তিন্নির বিয়ে নিয়ে ওরা কথা বলতে চায় না। ঈশান, ভালো লাগে ক্ষণিকের জন্য। মেয়েটাকে দেখে তোমার ভালো লেগেছিল। আমরা চাইতেও গেছিলাম তোমার জন্য, কিন্তু ও তোমার নামের পাশে লেখা নেই ঈশান। আমরা সবাই মিলে তোমার জন্য এই ঈদের আগেই মেয়ে খুঁজে দেব। বিয়ে হবে ধুমধামে, চলবে না? অপসরা দেখতে মেয়ে আনবো। ঈশান, ওরা মানা করে দিয়েছে? নিশান, ঈশান, মুখটা এরকম বানাচ্ছিস কেন? তুই ওর সাথে প্রেম করিসনি যে ওরে ছাড়া তুই বাঁচতে পারবি না। ভুলে যা ওকে ভাই। মেয়ে বিয়ে দিতে না চাইলে আমরা কি করতে পারি? ঈশান, প্রথমেই হারিয়ে ফেললাম ভাইয়া। আমি রুমে যাচ্ছি, ভালো লাগছে না। আম্মু, তুমি আর আব্বু, ভাইয়া, ভাবি মিলে মেয়ে দেখতে পারো। আর কোনো পছন্দের মাঝে মেয়ে নেই আমার। ঈশিতা ছেলের যাওয়ার দিকে তাকিয়ে আছে। সে বেশ বুঝতে পারছে ছেলে তার ব্যথা পেয়েছে। এই ব্যথা কতক্ষণ রইবে সে জানে না। রুমে এসে ঈশান বিছানায় শুয়েছে। ফোনের সেই তোলা সেলফি বের করে তাকিয়ে বলে, কতটুকু পছন্দ করেছিলাম তোমায় জানি না। আমি কেন জানি প্রথমেই বুঝতে পারছিলাম তুমি আমার হবে না। এই সামান্য কথাটা আমি মানতেই পারছিলাম না যে তুমি আমার হবে না। বাসায় তবুও জানালাম, কিন্তু ফিরিয়ে দিলে। আমাকে না চিনলে আর না বুঝলে ক্ষণিকের দেখাই তোমার আমার পরিচয় তিন্নি। তবুও কেন মনে হয় তুমি আমার বুকের এক পাশে রয়েছ। আমার সমস্ত ভালোবাসা তোমায় দিতে পারলাম না তিন্নি। তুমি যে আমাকে প্রথম থেকেই ফিরিয়ে দিচ্ছ। কেন দিলে বলো? কি হতো যদি পাশে রাখতে? আমার প্রেমের ভাগ থেকে এক মুঠো প্রেম কেন তুমি নিলে না তিন্নি? কেন বারবার ফিরিয়ে দাও? আমি সইতে পারি না এই ব্যথা। আম্মু, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। রেহেনা, কি কথা তিন্নি? তিন্নি, আমি একজনকে ভালোবাসি আম্মু। তোমাকে সব জানাই। আমি এইটা জানতে পারিনি, কারণ আমি জানতাম না আমি যাকে ভালোবেসে ফেলেছি সে নিজেও আমাকে ভালোবাসবে, আমাকে চাইবে। তাই আমার তোমাকে জানাতে দেরি হয়ে গেল। রেহেনা কপাল কুঁচকে তাকায় তিন্নির দিকে। কি বলছে এইসব তার মেয়ে? তার মেয়ে যে কিনা বিয়ে করতে চায় না, সেই মেয়ে নিজেই একটা ছেলেকে পছন্দ করে রেখেছে। এসব কথা মাসুদের কানে গেলে কি হবে খেয়াল রাখছে? কই ছেলেটা? তিন্নি, আম্মু। রেহানা, কাকে পছন্দ করিস? তিন্নি, না আম্মু, ভালোবাসি আমি তাকে। তাকে চাই আমি আম্মু। রেহেনা, কাকে চাই তোর? তিন্নি, ঈশানকে আম্মু। ওকে আমার চাই আম্মু। রেহানা, কি বলছিস কি তুই এইসব? ওকে? ঈশানকে? তিন্নি, হ্যাঁ আম্মু। সেদিন কলেজে সবটা খুলে বলে রেহেনাকে। রেহেনা, এসব চিন্তা ভাবনা বাদ দিয়ে আপাতত কলেজের দিকে মন রাখ। তিন্নি, আম্মু। রেহেনার কথাই মেনে নিয়েছে তিন্নি। সেদিনের পর আর ঈশান সম্পর্কে কিছুই বলেনি তিন্নি। কলেজের চিন্তায় মগ্ন সে। একজন ভালো ডক্টর হতেই হবে তাকে। তবে তাই বলে কি নিজের পছন্দ অপছন্দ ভুলে থাকা যায়?
ঈশানের কথাই বারবার মনে হচ্ছে। রেহেনা যতই ভাবতে না করুক তবুও সে ভেবেই যাচ্ছে। নাম্বার নেই বিধায় কলও করতে পারছে না তিন্নি। ইদানিং ওর সাথে দেখাও হচ্ছে না। সোশ্যাল মিডিয়াতে কি ওর নামে খোঁজ করলে ঈশানকে পাবে? আচ্ছা, পেতেও তো পারে, খুঁজে দেখলেই হয়। আজকের আবহাওয়া খুব একটা ভালো লাগছে না। বাসা থেকে বের হওয়ার সময় ছাতাটা নিতেও ভুলে গেছে তিন্নি। কলেজ ছুটি হয়েছে অনেকক্ষণ আগেই, তবে বের হতে হতে সময় চলে গেল অনেক। সন্ধ্যা হয়ে এসেছে। এমনিতেই শাওয়ারের সময় অতিরিক্ত সময় যাওয়াতে জ্বর জ্বর ভাব এসে গেছে তিন্নির। আজকে এখন আবার বৃষ্টিতে ভিজতে হচ্ছে। পানির ফোঁটায় ফোঁটায় ভিজিয়ে দিচ্ছে তিন্নিকে। রিকশা আছে একটা, ওটাতেই চেপে বাসাতে যেতে হবে। কিন্তু কপাল খারাপ, এই লোকটা এই সন্ধ্যায় আর ভাড়া নেবে না। বৃষ্টিও হচ্ছে, দ্রুত সে বাসায় ফিরবে। তিন্নিকে আর কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে, একটাও গাড়ি পাচ্ছে না সে। অবশেষে একটা সাদা রঙের গাড়ি এসে থেমেছে তিন্নির সামনে। হ্যাঁ, এটা ঈশানের গাড়ি। ঈশান দেখতে পেয়েছে ওকে, তাই ওর সামনে গাড়ি থামিয়েছে। তিন্নি ভেজা শরীরে দাঁড়িয়ে রয়েছে আর ক্লান্ত চোখে দেখছে ঈশানকে। গাড়িতে বসে সামনের দরজা খুলে রেখেছে, যেমন তিন্নিকে ভেতরে বসার জন্য খুলে দিয়েছে। তিন্নিও ঠোঁটের কোণে হাসির রেখা টেনে ঈশানের পাশের সিটে গিয়ে বসে। প্রথমে ঈশান নিজে থেকেই তিন্নির সাথে কথা বলা শুরু করে। ঈশান, কেমন আছো? তিন্নি, জি ভালো, আপনি? ঈশান, এই তো আছি। আচ্ছা, তুমি কি আমার সাথে ফ্রি হয়ে আছো নাকি অন্য? না মানে, আমার উচিত হয়নি সেদিন তোমার বাসায় আমার ফ্যামিলিকে পাঠানো। তোমার থেকে কিছু না জেনেই শুধু বাসায় বলেছিলাম। আসলে বাসায় আমার বিয়ের কথা জিজ্ঞেস করেছিল, তাই ওদেরকে তোমার কথা বলেছিলাম, যে মেয়েটাকে একবার দেখে আসতে পারে। আমি জানতাম না তিন্নি, যে তুমি বা তোমার ফ্যামিলি তোমার বিয়ে ঠিক করেই রেখেছে। আমার এই ব্যবহার বা সিদ্ধান্ত নিয়ে আমাকে ক্ষমা করে দিও তিন্নি। সমস্যা নেই। ঈশান, ও, তোমার বাসায় নামিয়ে দেব? তিন্নি, হ্যাঁ। ঈশান, আচ্ছা। তিন্নি, আপনি কি সত্যি আমাকে পছন্দ করেন? ঈশান তাকায় তিন্নির দিকে। ঈশান, কেন? তিন্নি, না মানে, আপনি আপনার পরিবারকে আমার কথা জানিয়েছিলেন, আমার আম্মু আপনাদেরকে ফিরিয়ে দিলেন। ঈশান, আমি তোমাকে পছন্দ করেছিলাম, বিয়ে করতে হবে, তাই জানিয়েছিলাম পরিবারের কাছে। তার জন্য ক্ষমাও চেয়ে নিয়েছি তোমার কাছে। তিন্নি, আসলে সত্যি বলতে, আমার আব্বু তার বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে নিয়ে কথা বলেছে। ছেলে হিসেবে সে যথেষ্ট ভালো। আমার আম্মুরও পছন্দ আছে তার প্রতি। কিন্তু আমি চাইছিলাম না এখনই বা এর আগে বিয়ে করতে। তাই বাবার সাথে প্রতিনিয়ত আম্মুর কথা কাটা যাচ্ছে এই নিয়ে। কারণ আমার পাশে আম্মু আব্বুর সাথে কথা বলছে, এখন নয়, বিয়ে পরেই হবে। তবে আব্বু আম্মুর ওই ছেলেটাকে পছন্দ হলেও আমার তাকে ভালো লাগে না। ঈশান, মানে? তিন্নি, যেদিন আপনার সাথে আমার প্রথম দেখা হয় সেদিন থেকেই আমি আপনাকে পছন্দ করি। আমার ফোন ফিরিয়ে দেওয়ার জন্য আপনি সকাল থেকে দুপুর অবধি অপেক্ষা করেছিলেন, এতে আমার আরও ভালো লাগা বেড়ে গেছে। তারপর দিন বুঝতে পারলাম অল্প সময়ের মাঝেই ভালো লাগা থেকে আমি আপনার প্রেমে পড়ে গেছি। সেদিন নতুন প্রেমে পড়েছিলাম বলেই বন্ধুদের ট্রিট দিতে নিয়ে গেছিলাম। আপনাকে সেখানে হুট করেই পেয়ে যাব ভাবতে পারিনি। বলতে পারেন মানতেই পারিনি আপনি মানুষটা সত্যিই এসেছেন। তাই ভ্রমে জিজ্ঞেস করেছিলাম আপনি ঈশান কিনা, কিন্তু ভাবিনি আপনি নিজেও আমাকে চিনতে পারবেন না। এরপর যা হয়েছে সব আপনার জানা। বলুন, এখন আমি কি করব? আম্মুকে আপনার কথা আমি জানিয়ে দিয়েছি। আম্মু বলেছে এ নিয়ে সে আব্বুর সাথে পরে কথা বলে নেবে। আপনি আমাকে বলে দিন ঈশান, আমি কি করলে আপনাকে পাবো? এত চিন্তারা আমায় স্বাভাবিক থাকতে দিচ্ছে না। আপনাকে ছাড়া আমি বোধহয় কাউকে নিজের পাশে জায়গা করে নিতে দিতে পারবো না। আই লাভ ইউ ঈশান। এই যে এই শব্দে ঈশান যেন সব হারিয়ে ফেলেছে। গাড়ি থেমে গেছে। শুধু কানে জংকার হচ্ছে তিন্নির বলা কথাগুলো। শুধু সে নয়, তিন্নি নিজেও তার প্রেমে পড়ে গেছে। এটা ভেবেই ঈশানের সব মন খারাপ ভালো লাগা হয়ে গেছে। তার তিন্নি তাকে ভালোবাসে, এ কম কিসে? ফয়সাল অফিস শেষ করে বাসায় আসার সময় বাজার করে নিয়েছে। তানিয়ার আম্মু বেশ অসুস্থ, এই কয়দিন সে কাজে আসতে পারবে না।
তাই সঙ্গে বাজার করে নিয়ে যেতে হচ্ছে ফয়সালকে। বাসায় সুরাইয়া একা রয়েছে। এই কয়েকদিনে সুরাইয়া ফয়সালের সাথে বেশ ফ্রি হয়ে গেছে। বাসায় এসে কিচেনের দিকে বাজারের ব্যাগ রেখে সুরাইয়ার নাম ধরে একটা বার ডেকে নেয়। দ্রুত রুম থেকে চলে আসে সুরাইয়া। ফয়সালের কাছে চাবি থাকায় আর কলিং বেল বাজাতে হয়নি। সুরাইয়া এসেই প্রথমে এক গ্লাস ঠান্ডা পানি দিয়েছে। তারপর কিছু কথাবার্তা বলে কিচেনে রান্না করতে চলে গেছে রাতের জন্য। রান্না শেষ করে রুমে এসেছে। ফয়সাল বিছানায় বসে ল্যাপটপ নিয়ে কাজ করছে। সুরাইয়া, আপনার এক বন্ধু এসেছিলেন। ফয়সাল, কখন? সুরাইয়া, দুপুরের পর। ফয়সাল, কিছু বলে গেছে সে? সুরাইয়া, হ্যাঁ। ওনার নাম কি যেন? আসাদুল। বলেছিলেন তার চোখের দৃষ্টি আর কথাবার্তা খুব একটা ভালো ছিল না। কীরকম করে যেন কথা বলছিল। তাই রেগে আমি তাকে একটা চড় মেরে দিয়েছি। ফয়সাল অবাক হয়ে যায় সুরাইয়ার কথা শুনে। একটা নরম মেয়ে নাকি শক্তিশালী এক ছেলের গালে? ফয়সাল, কেন? পরে তোমাকে কিছুই বলেনি সে এর প্রতিবাদে? সুরাইয়া, আমি তার সম্পূর্ণ কথা না শুনে তাড়িয়ে দিয়েছি। সে বলেছে আমার সন্তান যদি কখনো আসে তখন ঈশান সব পাবে, ও কিছুই পাবে না। এমন নয়, আরও বলেছে আপনি নাকি আমাকে শুধু যৌবন আকাঙ্ক্ষায় বিয়ে করেছেন। সেসব কথা আমার পছন্দ হয় নাই। আমি তাকে চিল্লিয়ে যেতে বলেছি আর বলেছি আর কখনো আপনার সাথে না মিশতে। তাকে আমি চিনেছিলাম বলেই ভেতরে আসতে বলেছিলাম, কারণ আমাদের বিয়ের সময় সেখানে ইনিই ছিলেন। কিন্তু বুঝতে পারেনি সে বন্ধু হয়ে এরকম করবে আপনার সাথে। ওনার সঙ্গে আর আপনি মিশবেন না আশা করছি। সকাল সকাল একটা ফোন কল এসেছে। সুরাইয়া কিচেনে রয়েছে। ফয়সাল গোসল করে এসে ফোন হাতে তুলে নেয়। ওপাশে অচেনা কেউ কথা বলছে। অচেনা, হ্যালো, এটা কি ফয়সাল সাহেবের নাম্বার? ফয়সাল, হ্যাঁ। বলছিলাম আপনাকে তো চিনতে পারলাম না। অচেনা, আমি সুরাইয়ার বাবা শাহিনুর আলম, গ্রাম থেকে বলছিলাম। ফয়সাল, সুরাইয়ার বাবা? কেন কথা বলতে চাইছেন আপনি? অচেনা, আমি শুনেছি আপনি আমার মেয়েটাকে কিনে নিয়েছেন। আপনার কত টাকা লাগবে আমাকে বলুন, আমি আপনাকে সব টাকা দিয়ে দেব। তবুও আমার মেয়েটাকে আমার কাছে ফেরত দিন। ফয়সাল, একটা ধর্ষিতা মেয়েকে বাসায় রেখে কি করবেন আপনি? সমাজ তাকে কি চোখে দেখবে? অচেনা, আমি বাবা হয়ে ওর পাশে ডাল হিসেবে দাঁড়িয়ে যাব। ফয়সাল, ওকে আমার কাছ থেকে ফেরত নিতে চান? অচেনা, হ্যাঁ। ফয়সাল, দেব না। আমি আপনার মেয়েকে বিয়ে করেছি আর ও এখন আমার স্ত্রী, আর সেই হিসাবে ও আমার কাছেই রইবে। আর তাছাড়া যেদিন আপনি আপনার পুত্রের সাথে চলে গেলেন, কারণ আপনার মেয়ে টাকার জন্য নিজেকে বিলিয়ে দিতে চেয়েছিল, সেখান থেকে ওকে আমি বিয়ে করে নিয়ে এসেছি। তবে আজকে কেন ওকে ফেরত নিতে চান? আপনার উদ্দেশ্যটা কি? অচেনা, কিছুই না, আমি শুধু আমার মেয়েটাকে ফেরত চাই। ফয়সাল, আপনার সাথে আমি এ নিয়ে কথা বলতে চাইছি না। অচেনা, আমি তোমার নামে থানায় গিয়ে মামলা জারি করে আসব। আমার মেয়েকে তুমি জোর করেই বিয়ে করে নিয়েছো, তা না হলে কেন তোমাকে সে প্রথম দেখাতেই বিয়ে করে নেবে? ফয়সাল, আমি কিছুই বলতে চাইছি না আপনাকে, আপনি সুরাইয়ার সাথে কথা বলেন। সুরাইয়ার হাতে ফোন দিয়ে ফয়সাল আবার তার রুমে চলে যায়। কি হচ্ছে কি এসব সকাল সকাল? তার বউকে ফেরত নিতে চাইছে কেন ওর বাবা? অচেনা, সুরাইয়া মা আমার, সেদিনের জন্য ক্ষমা করে আমার কাছে ফিরে আয় তুই। শুনেছি সে অনেক বড়লোক। তাতে কি সে তোকে জোর করে বিয়ে করে নিয়েছে? যেখানে তোর ইচ্ছেও ছিল না তাকে বিয়ে করার? আমার মরণ হলে হবে, আমি চিকিৎসা করাতে চাই না মা আমার। আমার যেটুকু সম্পত্তি লিখে দেওয়া বাকি ছিল সেইগুলি লিখে নিতে ওরা আমাকে জোর করে বাসায় নিয়ে এসেছে। আর বাসাওয়ালাকে মিথ্যা বলেছে তোকে ওইসব বলতে। আমি তোকে রেখে আসি নাই মা। আমার ওই বাকি সম্পদ আমি তোর নামেই লিখে দিয়েছি। তুই ফিরিয়ে আয়। তোর সৎ ভাইরা যেমনই করুক, আমি আছি তোর পাশে। তুই ফিরে আয়। বাকি সম্পদটুকু পাওয়ার আশায় ওরা আমার সাথে ভালো ব্যবহার করছে শুধু। তুই ফিরে আয় মা। সুরাইয়া, না বাবা, আমাকে সে মতের বিরুদ্ধে বিয়ে করে নাই। আমি নিজেই তাকে বিয়ে করতে চেয়েছি, বিদায় বিয়েটা হয়েছে। আমার স্বামী আমার বয়সের তুলনায় বেশি হলেও সে আমাকে যথেষ্ট সম্মান করে বাবা। এখানে এসে খুব সুন্দর সাজানো একটা পরিবার পেয়েছি।
আমি সকলকে আপন করে নিতে শিখেছি। আমি এদের ছেড়ে যেতে চাইছি না। বাবা, তুমি চাইলে তোমার মেয়ের কাছে চলে এসো একটিবার। অচেনা, তুই সুখে থাক, আমি এই চাই। কার সাথে সুখে থাকবি সেটা নয়। তোর জামাইয়ের বন্ধু এসেছিল গতকাল, আর সে এসেই নাম্বার দিয়ে বলেছে সেখানে তুই ভালো নেই। তাই আমি তোর জন্য চিন্তায় ছিলাম মা। এখন রাখছি, পরে আবার কল দেব। সুরাইয়া: ঠিক আছে বাবা, আল্লাহ হাফেজ। ঈশানের দিনটা খুব সুন্দরভাবে শুরু হয়েছে। হবে না কেন? তিন্নি তাকে লাভ করে নিজের মুখে জানিয়ে দিয়েছে। এখন শুধু তিন্নির ফ্যামিলিকে জানাতে হবে। ব্যাস, তবেই হয়ে যাবে সবটা। তিন্নির আম্মু মেনে নিলেও আব্বু খুব একটা সহজে মেনে নিবে না, যা বুঝতে পারছে ঈশান। তাই আগে মাসুদকে ইমপ্রেস করতে হবে। আজকে নিশান চলে যাবে। নূর মন খারাপ নিয়ে সব কাজ করে যাচ্ছে। নিশানের পছন্দের খাবার রান্না করে টেবিলে সাজিয়েছে। আজকে সুরাইয়া আর ফয়সালকেও আসতে বলা হয়েছে। বাসার ছেলে চলে যাচ্ছে, আবার কখন না কখন আসে, তাই সকলেই দেখা করতে আসবে। ঈশান সকালেই একটা কাজের কথা বলে বাইরে গেছে। ঈশিতা ছেলের বিছানা গুছিয়ে রাখছে। এর মাঝে ঈশান আর তিন্নি রুমে এসেছে। ঈশানের সাথে তিন্নিকে দেখে ঈশিতা আর নূর অবাক, সেই সাথে নিশানও। খটকা খেয়ে স্তব্ধা হয়ে গেছে নূর। আরে তিন্নি, তুমি আমাদের বাসায়, তাও আবার এখন, কিভাবে? তিন্নি: আসা যাবে না বুঝি? নূর: কেন যাবে না, নিশ্চয় যাবে। এসো বসো। তিন্নি: বাসা থেকে লুকিয়ে এসেছি। নিশান: কি? তিন্নি: হ্যাঁ ভাইয়া, আপনি আজকে চলে যাচ্ছেন, তাই আসলাম। যদি লুকিয়ে বিয়ে করতে হয় তবে আপনার ওখানেই তো যেতে হবে আমাদের, তাই আপনার সাথে ভাব করতে চলে এলাম। ভালো করিনি ভাইয়া। নিশান: অ্যাঁ? ঈশান: হ্যাঁ রে ভাই, তুই জানিস ওর পিছনে পড়ে আছে ওর এলাকার চেয়ারম্যানের ছেলে, তার উপর ওর বাবার বন্ধুর সেই ছেলেটা। মানে চারদিকে বিপদ। এদিকে আমরা দুজন দুজনকে পছন্দ করি, তাই আমাদের পালিয়ে বিয়ে করতে হতেই পারে। তখন পালাবো কোথায়? তোর কাছে যেতে হবে। নিশান: আমি থাকতে তোকে পালাতে হবে কেন? আমি আসি না, এবার গিয়ে আবার আসি, তখন বিয়ের কথা বলতে যাব। তখন শুধু ভেবেছিলাম তুই নিজেই তিন্নিকে পছন্দ করিস। এখন যখন দুজন দুজনকে পছন্দ করিস, তখন বিয়ে আটকে যাবে কেন? আমি তা হতে দিব না। তিন্নি: ধন্যবাদ ভাইয়া, দ্রুত ফিরে আসবেন এবার কিন্তু। ভাবির চেয়ে বেশি আমি আপনার অপেক্ষায় থাকব। নূর: তাই না? তিন্নি: জেলাস লাগছে বুঝি? নূর: না, তা লাগবে কেন? ভুলে যেও না তোমার আশিক আমার সাথে থাকবে বাসাতে। নূরের কথায় সবাই হেসে দেয়। দুপুরের দিকে ফয়সাল আর সুরাইয়াও এসেছে। তিন্নির সাথে পরিচয় করিয়ে দিচ্ছে সুরাইয়া ফয়সালকে। তারপর সকলে মিলে খাবার খেয়ে নিশানকে বিদায় জানিয়েছে। নূর প্রতিবারের মতো এবারও কেঁদে ফেলেছে বিদায় দিতে গিয়ে। এখন তিন্নিও বাসায় ফিরে যাবে। লেট হলে তার আম্মু আবার সন্দেহ করবে। এই একটা বিষয় আবার আম্মুর কাছে হতে লুকিয়ে রাখতে হচ্ছে। তিন্নিও সবার থেকে বিদায় নিয়ে ঈশানের সাথে বাসার উদ্দেশ্য বের হয়। বাসার কিছুটা সামনেই নামিয়ে দিয়ে চলে আসে ঈশান। ঈশান বাসায় এসেই অবাক প্লাস ক্ষেপে যায় সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তির দিকে। এই লোক এখানে কেন, তাও আবার এভাবে? তার বাসায়। কেমন লাগলো পর্বটা? তৃতীয় পর্ব খুব তাড়াতাড়ি আসতে চলেছে।